হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। রাহি ফিরে আসে আদ্রিয়ানের সঙ্গে। গাড়ি এসে থামে রহমান ভিলার ঠিক সামনেই। গাড়ি থামতেই রাহি নেমে যায়, সোজা চলে যায় বাড়ির ভেতরে। কলিং বেলের শব্দ শুনে জান্নাত যায় দরজা খুলতে। দরজার ফাঁক গেলে রাহিকে দেখে মুহূর্তেই চোখে আনন্দের ঝিলিক জেগে ওঠে তার। রাহি, চিৎকার করে ওঠে সে। তাকে জড়িয়ে ধরে জান্নাত। বুক ভরে নিঃশ্বাস নেয়, যেন প্রিয় কাউকে অনেক দিন পর পেয়েছে। আগে ঈশা সাফার সাথে হাসি মজা করতে করতেই দিন চলে যেত। সারাদিন ঈশা তার পিছু পিছুই থাকতো, কত আবদার তার। সব তাকে দিয়ে আবিরের কাছে পৌঁছতো। কিন্তু সে চলে যাওয়ার পর বাড়ির প্রাণটাই চলে গেছে। এখন আর কিছুই আগের মতো নেই। সব কিছুই চলছে যেভাবে জীবন চলে, কিন্তু আগের মতো উচ্ছ্বাস নেই, কিছুতেই প্রাণ নেই। জান্নাতের খুশি দেখে রাহি আবেগ চেপে হেসে বলে, আসতে তো হতোই ভাবি, তোমাদের ছাড়া আমি নিজেকেও খুঁজে পাই না এখন। আদ্রিয়ান গাড়ি পার্ক করে ভেতরে ঢুকে। একবার ওদিকে না তাকিয়ে নীরবে সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে যায়। তার মুখে কোনো কথা নেই, চোখে লেগে আছে সব সময়ের মতো চাপা বিষণ্ণতা। জান্নাত আবেগে রাহির হাতে ধরে বলে, ভেবেছিলাম তুই আর আসবি না। এতদিন হয়ে গেল যোগাযোগ করলি না, কত ফোন দিয়েছি তোকে। রাহি মৃদু হেসে বলে, ভাবি এসব ছাড়ো তো এখন। এটা বলো, তোমার পুচকু কেমন আছে, কোথায় ও? জান্নাত মুচকি হেসে বলে, ঘুমিয়ে আছে, একটু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মামুনি? রাহির গলায় কাপা কাপা সুর। মা উপরে নিজের রুমে, শরীরটা ভালো নেই মায়ের। আমি একটু গিয়ে দেখি তাকে। হ্যাঁ যা, মা খুব মিস করছে তোকে। রাহি ধীরে ধীরে উঠে যায় ওপরে। হাঁটার ভঙ্গিতেই লেগে আছে অদ্ভুত এক ভার। দরজায় হালকা শব্দ হতেই সাইমা বেগম চোখ মেলে তাকান। দরজায় দাঁড়িয়ে থাকা চেহারাটা দেখে দু চোখ বিস্ময়ে চলচল করে ওঠে। রাহি। রাহি এগিয়ে আসে। সাইমা বেগম উঠে বসতে চান, কিন্তু পারেন না। রাহি দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে বালিশে ঠেস দিয়ে বসিয়ে দেয়। মামুনের শরীরটা এতটা ভেঙে পড়ছে দেখে নিজের অজান্তে রাহির চোখে জল আসে। সাইমা বেগমের ঠোঁট কাঁপে। তুই এসেছিস মা? তুই তো চলে গিয়েছিলি, একবারও আমার কথা ভাবলি না। আমার কথা কেউ ভাবে না রে, কেউ বোঝে না আমাকে। আমার পেটের মেয়েও বুঝলো না, আর তুই তো বোনের মেয়ে, তুই কি করে বুঝবি? চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়ে সাইমা বেগমের, কণ্ঠে হাহাকার, যেন বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। রাহি সাইমা বেগমের কাঁধে হাত রাখে, চোখের জল মুছিয়ে দেয় নিজের ওড়নায়। আমি কোথাও যাইনি মামুনি। আমি যদি যেতাম তাহলে আজ ফিরতাম না। বাবার শরীরটা খারাপ ছিল, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। এই তো ফিরে এলাম। এবার আর কোথাও যাব না, কথা দিচ্ছি। তোমাকে ছেড়ে কখনো যাব না। সাইমা বেগম অল্প শান্ত হন, কিন্তু কণ্ঠে রয়ে যায় একরাশ কষ্ট। তিনি রাহিকে বুকের মাঝে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে বলেন, আমার ইস্যু মা চলে গেছে, সাফাউত নেই। তুই যাস না মা, তুই থাক আমার কাছে। তোর বুকের ভেতর কত কষ্ট জমে আছে জানি না আমি মা। আমার ছেলে তোকে যেমন চায় না, তুইও নিজেকে তেমনি দূরে সরিয়ে রাখিস। কিন্তু মা, সময় বদলায়। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। তুই শুধু থাক, আমার বুক খালি করিস না মা। রাহি নিঃশব্দে সাইমা বেগমের কাঁধে মাথা রাখে। ভেতরে ভেতরে সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছে তার, কিন্তু মুখে একটা কথা উচ্চারণ করে না। শুধু একটা কথা মনে মনে নিজেকে প্রতিশ্রুতি দেয়, এবার আর কাউকে ছেড়ে কোথাও যাবে না সে। মধ্যরাত, কিন্তু এখন ঈশার কোনো খোঁজ নেই। এদিকে গোটা গুয়াতালেমা যেন একটা যুদ্ধে নেমে পড়েছে একটা মেয়েকে খুঁজে বের করার জন্য। সবাই আতঙ্কের মধ্যে আছে। গুয়াতালেমার প্রতিটি এয়ারপোর্ট লোক লাগানো হয়েছে, ক্যামেরা ফুটেজ চেক করা হচ্ছে সব জায়গায়। কোথাও যদি মুখ ঢাকা বা আড়াল করে বের হওয়া কোনো মেয়েকে দেখা যায়, তাকে আটকানো হচ্ছে। রাস্তায় রাস্তায় ড্রোন সার্ভেন্সার, হাইওয়েতে গাড়ি থামিয়ে র্যান্ডম চেক, প্রত্যেকটা মেয়েকে আটকানো হচ্ছে। ড্রোন অপারেটরের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারে নিকো, ফিট লোড করতে দেরি করছে বিধায়। কিন্তু সবার এত চেষ্টার মাঝেও কেউ কিছু করতে উঠে পারছে না। মেয়েটা যেন চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। ডিয়েগো গুয়াতালেমের প্রতিটি শহরে গ্যাংগুলোর কাছে নোটিশ পাঠিয়েছে। রাজবীর আলভারেজের কাছে কাউকে পাওয়া যাচ্ছে না। যে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে।
আর খুঁজে দিতে না পারলে পরের টার্গেট তোমরা, যে জন্য ওরাও ভয় পেয়ে তাদের সাথে হাত মিলিয়েছে। বীরের বিশ্বস্ত লোকগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে, কেউ পাহাড়ে, কেউ সীমানায়, কেউ নদী ঘেঁষা পথগুলোতে। লোকালয় ছেলে মেয়েদের পর্যন্ত অর্থের লোভ দেখিয়ে কাজে নামানো হয়েছে। তাকে খুঁজে দিলে জীবনভর শুধু টাকা না, বিচার নিশ্চয়তা পাবে তারা। নিকোকে জঙ্গলের গহীনে ঢুকতে দেখে ডিয়েগো বলে, ওখানে থাকার চান্স নেই। এদিকটায় দিনের বেলা কেউ যায় না, এখানে হিংস্র জানোয়ার আছে, এটা আমাদের জন্য বিপজ্জনক। এখানে যাওয়া ঠিক হবে না নিকো, থামো। কিন্তু নিকো থামার বদলে আরও ভিতরের দিকে যেতে থাকে। যেতে যেতে বলে, এখানে থাকার চান্স আছে কি নেই সেটা জানি না, কিন্তু এটা জানি সব জায়গায় খুঁজতে হবে, ওকে খুঁজে বের করতে হবে, যে করেই হোক। বিপদকে ভয় পায় না নিকো। তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো বীরকে ভালো থাকতে দেখা, আর বীর এই মেয়েকে ছাড়া ভালো থাকবে না। তাই যে করেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে ঈশাকে খুঁজে বের করতেই হবে। ডিয়েগো তার কিছু না বলে বাকি সব গার্ডকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে। মিগুয়েল সহ তার সব সহযোগী মারা গেলেও সালদানা কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে, কিন্তু শরীরে বহু আঘাত, এক পায়ের গুলির ক্ষত, সে রক্তাক্ত ও দুর্বল। এর মাঝে তার এক সৈন্য এসে বলে, বস, মাফিয়া বীরের কাকে যেন পাওয়া যাচ্ছে না, এজন্য সব জায়গায় তল্লাশি চলছে, চারদিকে খোঁজ চালাচ্ছে। আমাদের এখানে থাকা নিরাপদ নয়, যে কোনো সময় ওরা আমাদের ধরে ফেলতে পারে। আমাদের এখনই এই জায়গা ত্যাগ করা উচিত। সৈন্যটির কথায় কপালের ভাঁজ পড়ে সালদানার। কাছের কেউ কে হারিয়েছে এই ব্যাপারে খোলাসা করে কিছু জানা যায়নি। সালদানা স্পষ্ট বুঝে গেছে পুরো হামলার লক্ষ্য ছিল সেই মেয়ে, যার জন্য বীর এতটা ডেসপারেট। সালদানা জানে এই মেয়েটাকে সে খুঁজে পায় তাহলে বীরকে সে কাবু করতে পারবে, আর যদি হত্যা করে তবে মিগুয়েল সহ অন্যদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। কিন্তু এখন তার সৈন্যবল নেই, সে নিজেও আহত, আত্মগোপনে আছে। বীরের চোখে পড়া মানে নিশ্চিত মৃত্যু, তবু বদলায় আগুন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে মেয়েটার খোঁজে। সে তার কিছু অনুগত লোক পাঠায়, কারণ ওটাই এখন তার শেষ অস্ত্র। বীর একটা চেয়ারে বসে আছে, মাথা এলিয়ে, চোখে মুখে রাগের ছাপ, চুলগুলো এলোমেলো, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। তার এত পাওয়ার, এত প্রতিপত্তি, এত ক্ষমতা, এত লোকবল থাকতেও সে একটা মেয়েকে দেখে রাখতে পারেনি। তার চোখের সামনে থেকে এভাবে চলে গেল আর সে কিছুই করতে পারেনি। এই জিনিসটাই সে মানতে পারছে না। বারবার ফোন বাজছে, প্রতিবারই একটাই কথা, বস, এখনো কিছু পাওয়া যায়নি। এই শব্দটাই বীরকে টুকরো টুকরো করে দিচ্ছে। তার বুকের ভেতরটা যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে বসে আছে, কিন্তু ভেতরে ভেতরে আগ্নেয়গিরি ফুটছে। বারবার ভেসে উঠছে চোখের সামনে ঈশার মুখ, ওর চোখ, ওর চুলগুলো পড়ে যাওয়া মুহূর্ত, ওর সেই চুপচাপ কান্না ভেজা মুখ, ঠোঁটের ওই তিল যা তাকে সবসময় দিশেহারা করে তোলে। তার বুকের মধ্যে লিপ্টে থাকা ছোট্ট শরীরটা, যাকে দেখার জন্য সে সব সময় ছটফট করে, এক নজর দেখার জন্য। সব কাজ ছেড়ে ছুড়ে ফিরে আসতো, তাকে সে কাছে পাচ্ছে না। দূরে থাকতেও সবসময় যাকে নিজের সামনে রাখতো, ল্যাপটপের স্ক্রিনে সব সময় চোখ রাখতো। আজ সে নেই, কোথাও নেই, সে তার ধরাছোঁয়ার বাইরে। এই চোখ দিয়ে আমি তাকে আর দেখতে পাবো না, এই হাত দিয়ে আর ছুঁতে পারবো না। এইসব প্রশ্ন বীর যেন পাগল হয়ে যাচ্ছে। তার মনের ভিতর চলতে থাকে এইসব দ্বন্দ্ব তাকে পাগল করে দিচ্ছে। বীর রাগে হাতের মুঠোয় গ্লাস শক্ত করে চেপে ধরে, রক্ত গড়িয়ে পড়তে থাকে হাত বেয়ে। বীর ঠোঁট ফাঁকা করে নিঃশ্বাস ছাড়ে, চোখের পাতার নিচে রক্ত লাভা লালচে রেখা, মাংসপেশি টান টান। তোর শরীরে আমার ছোঁয়া, আমার দেওয়া চিহ্ন মুছে ফেলার আগেই তোকে খুঁজে বের করব, দেখিস। তুই যদি ভেবে থাকিস তুই পালিয়ে আমার নাগালের বাইরে চলে যাবি, তবে ভুল করছিস। এই পৃথিবীর কোনো কোনাই তুই নিজেকে লুকাতে পারবি না। আকাশ, পাহাড়, মরুভূমি সব খুঁজে বের করবো তোকে আমি। তুই আমার ছেলে আছিস আর চিরজীবন থাকবি। আমার ছায়া তোর নিঃশ্বাসে গাঁথা, আমার শরীরে গ্রাম তোর শরীরের প্রতিটি কোষে, রক্তে। তুই আমার থেকে দূরে যাওয়ার শাস্তি এত সহজে পাবি না। প্রতিটি নিঃশ্বাসে তুই অনুশোচনায় পড়বি, আর আমি তোকে আবার ফিরিয়ে আনবো, কিন্তু এবার বন্দিনী নয়। তোর
তোকে আমি এমন এক অন্ধকারে আটকে রাখবো যেখানে আলো বলে কিছু থাকবে না, স্বাধীনতা বলে কিছু থাকবে না, শুধু আমি থাকবো, আমাতেই থাকবি তুই। তোর প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা কান্নায়, প্রতিটা কম্পনে শুধু আমিই থাকবো, শুধু ভিড় থাকবে। ভিড় সাইড টেবিল থেকে পিস্তল তুলে নেয়, হাতে পিস্তল ঘোরায়, ঠান্ডা চোখে সে বলে, তুই যতক্ষণ আমার হাতে না আসছিস এই গোয়াতালেমার কেউ শান্তিতে থাকবে না। গোয়াতালেমার এক মধ্যবিত্ত পাড়ায় ভিতর পাহাড় ঘেঁষা ছোট্ট একটা গ্রাম। সকালে প্রথম আলো পড়ছে ঘরে জানালা ভাঙা কাচে। ভেতরে ঘুমিয়ে আছে ঈশায়া, মুখে অসহায় ক্লান্তির ছাপ, শরীরটা বেঁকে চুরে গুটিয়ে আছে খাটের এক কোণে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। ভয়, ক্লান্তি আর শরীরের দুর্বলতা একেবারে জেগে ধরেছে তাকে। বাড়ির ভিতর চলছে রান্নাঘরের হালকা শব্দ। সেই বাড়ির মালকিন ডেলমা মোরালেস, বয়স 50 ছুঁই ছুঁই, চোখে মুখে ক্লান্তি, তবু মুখে এক ধরনের কঠিন বাস্তবতার ছাপ। সে দুপুরের টর্টিয়া ও ফ্রিজোলেস প্রস্তুত করছে। তার ছোট একটি খাবারের দোকান চালায় স্থানীয় বাজারে। নিজের হাতে রান্না করে ছেলে নিয়ে দোকান নিয়ে যায় প্রতিদিন। এই কাজই তাদের বাঁচিয়ে রেখেছে। ডেলমার ছেলে টিয়াগো মোরালেস, সে একটু কাজে গেছে, আজই ফিরবে। শরীরে হালকা জ্বর থাকায় ডেলমা ঈশাকে আর জাগায়নি, ভেবেছে ঘুম থেকে উঠলেই যা বলার বলবে। ঠিক এমন সময় বাইরে হঠাৎ করে মাইকে ভেসে আসে ভয়ঙ্কর এক গলা। এখানে কি কালকে কোনো মেয়ে এসেছে? কারো কাছে যদি কোনো মেয়ে এসে থাকে বা যদি কেউ এমন কাউকে দেখে থাকো, সঙ্গে সঙ্গে আমাদের জানাও, না হলে এই পাড়ার প্রতিটা বাড়ি আমরা খেটে দেখব। যদি কেউ লুকিয়ে রাখো আর আমরা পেয়ে যাই, তাহলে তার লাশও কেউ দেখবে না, একেবারে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। মনে রেখো, এটা ভির আলবারেজের নির্দেশ। তার রোশানল মানে মৃত্যু। তাই এইরকম কেউ যদি এখানে এসে থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাও। এই ঘোষণা যেন গ্রামের বাতাস কাঁপিয়ে তোলে। ডেলমা থেমে যায়, শরীর কাঁপছে তার ভেতরে ভেতরে। মাইকেল শব্দে ঈশার ঘুম ভাঙে, ধরফর করে উঠে বসে। শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে, বুক ধরপড় করছে। ওর লোকেরা এসে গেছে, তারা খুব কাছাকাছি। বাইরে মানুষের চলাফেরা শুরু হয়ে গেছে। কেউ কেউ জানালা বন্ধ করে দিচ্ছে, কেউ ভিতরে থাকা দরজা লাগাচ্ছে। ডেলমা আতঙ্কিত চোখে ঈশার দিকে এগিয়ে আসে। এই মেয়ে, তুমি কে? কোথা থেকে এসেছো? ওরা কি তোমাকে খুঁজছে? বলো, তুমি কে? কি করছো? ঈশা আতঙ্কে গলাটা কথাও বের করতে পারছে না, গলা শুকিয়ে গেছে। ঈশা চুপচাপ বসে আছে, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ভয়ে আতঙ্কে সে জমে যাচ্ছে। আকাশে হালকা নীলচে আবহ, পাখিরা ডানায় ডানায় বিশ্রাম নিচ্ছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে নিস্তব্ধতা। এই মুহূর্তে আদ্রিয়ান তার ঢাকার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে। নীলচে আকাশটা তার চোখে ধরা পড়েছে অন্যরকম এক শূন্যতা নিয়ে। সে ঠান্ডা হাওয়ায় চোখ বন্ধ করে ভেতরে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলতে চাইছে। হাত দুটো রেলিংয়ে রাখা, এক অদৃশ্য অস্থিরতা তাকে ঘিরে আছে। চোখের কোণটা জলে ভিজে থেকেও মুখ অদ্ভুত প্রশান্তির ছাপ। তখনই হালকা টোকা পড়ে দরজায়। আদ্রিয়ান ভাইয়া, আসবো? রাহির কণ্ঠ। আদ্রিয়ান ধীরে চোখ মেলে, দৃষ্টিতে নেমে আসবে বাস্তবতার ছায়া। এতক্ষণ ছিল সে কল্পনার মাঝের বিভোর। আয়, নরম স্বরে উত্তর দেয়। রাহি ভেতরে ঢোকে, তার হাতে দুটো কফির কাপ একটা আদ্রিয়ানের দিকে বাড়িয়ে দেয়। এটা তোমার জন্য ভাইয়া। আদ্রিয়ান কফির কাপটা হাতে নিয়ে বলে, থ্যাংক ইউ, নরম গলায়। রাহি মুচকে এসে ঘুরে যাওয়ার সময় হঠাৎ আদ্রিয়ান পিছন থেকে বলে ওঠে, তো নেক্সট প্ল্যান কি তোর? রাহি ঘুরে তাকায়, কি প্ল্যান? আদ্রিয়ান ভেতরে এসে বসে পড়ে সিঙ্গেল সোফায়। এইচএসসি শেষ করলি, এখন সামনে কি? ভর্তি পরীক্ষা দিবি তো? রাহির চোখ নামিয়ে মাথা নাড়ে, হ্যাঁ দিব। প্রিপারেশন কেমন? আদ্রিয়ান গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, এই তো মোটামুটি। মোটামুটি দিয়ে হবে না রাহি। আদ্রিয়ান কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে। ঢাবি সাস্ট এইসব জায়গায় চান্স পেতে হলে কষ্ট করতে হবে, সিরিয়াস হতে হবে। কোনো হেল্প লাগলে আমাকে বলিস। রাহি একটু থেমে আবেগ ছুঁয়ে যাওয়া গলায় বলে, তুমি আমাকে হেল্প করবে? আদ্রিয়ান হালকা হাসে, পড়া না বুঝলে আমাকে বলিস, কোন বইগুলো ভালো হবে আমি সাজেশন দেব।
রাহির চোখে ঝিকমিক করছে আনন্দের রেশ। সে মাথা নাড়ে, তার চোখে একরাশ কৃতজ্ঞতা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ বলে সে চলে যেতে যেতে একবার ফিরে তাকায়। আদ্রিয়ান কফির মগে এক চুমুক দেয়। আদ্রান দেখে তারপর খুশির দৌড়ে যায় এই খবর সাইমা বেগম আর জান্নাতকে দেওয়ার জন্য।
দেওয়ালে ধূসর ছোপ ছোপ দাগ। ঈশায় ভীত, ক্লান্ত, কিন্তু আশার বুক বেঁধে সেই ঘরের দিকে এগিয়ে যায়। টলমল পায়ে দরজায় কাঁপা কাঁপা হাতে টোকা দেয়। কড়কড় করে দরজা খুলে কেউ। একজন বয়স্ক নারী বের হন, মুখে কালো ছাপ, চোখে মুখে একরাশ বিস্ময়। মহিলাটি তার ভাষায় কিছু একটা বলে। ঈশা ওনার কথা বোঝে না, তবুও কান্না ভেজা কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বলে, প্লিজ সেভ মি। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন, একটু লুকিয়ে রাখুন। আমাকে মেরে ফেলতে চাইছে কেউ। আমি নিজেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। ওদের কাছ থেকে আমাকে রক্ষা করুন। ঈশা ইংরেজি বাংলা সংমিশ্রণে বলার কথাগুলো মহিলা পুরোপুরি না বুঝলেও একটু বুঝে। মহিলাটি অনেক দেশের ভাষা জানার দরুন ঈশার কথা কিছু কিছু বুঝতে পারেন।